জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 2 মন্ত্রী এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 7 জনের বিরুদ্ধে প্রাণ নেওয়ার মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধু ডাক না দিলে 1971 হতো না, আমরা এই বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি 32-এর ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো। এখন আমাদের সামনে শুধুই 15ই আগস্ট ধানমন্ডি 32, আমরা সেখানে যাব, সবাইকে ডাকছি আসুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 2 মন্ত্রী এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 7 জনের বিরুদ্ধে প্রাণ নেওয়ার মামলা দায়ের করা হয়েছে। 13ই আগস্ট মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী আমির হামজা শাতিল বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। তিনি আশা করেন আইন অনুযায়ী অভিযুক্তদের যথাযথ শাস্তি নিশ্চিত হবে। জানা গেছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। মামলার অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় অভিযুক্ত করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরির কোটাতে সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে অস্ত্রের ব্যবহার করা হয়েছে। বহু ছাত্র জনতার প্রাণ গেছে এবং অনেকে আহত হয়েছেন। 19 জুলাই মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গোলা ছোড়ে। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানের মাথায় গোলা লাগে। ঘটনাস্থলেই তার প্রাণ যায়। মামলার আর্জিতে বলা হয়েছে, প্রয়াত ওই মুদি দোকানিকে পঞ্চগড়ের বোদা উপজেলায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণেই তারা ঢাকায় এসে মামলা করতে অপরাগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই মামলাটি করেছি। মামলার অভিযোগে বাদী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীন পুলিশদের নির্দেশ দিয়েছিল মিছিলে গোলা চালায়। পরস্পর যোগসাজশে অপরাধীরা প্রাণ নেওয়ার উৎসব ঘটিয়েছে। কাজেই এই বিচার হওয়া প্রয়োজন। মামলাটি থানায় এজাহার হিসেবে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলেও বাদীর আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া জানান। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনার দেশ ত্যাগের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। শেখ হাসিনা বর্তমানে ভারতের হিন্দন বিমান ঘাঁটির কাছাকাছি একটি গোপন আস্তানায় অবস্থান করছেন। যতক্ষণ না তার পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত হবে, ততক্ষণ পর্যন্ত তিনি নয়াদিল্লিতেই থাকবেন। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে। তবে ভারতের রাজনৈতিক আশ্রয়ের আইনি সুযোগ না থাকায় ভিসার মাধ্যমে তিনি দিল্লিতে থাকবেন। হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে বিভিন্ন খবর আসার মাধ্যমেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনা করেছেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনধীর জয়সওয়াল নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়ে বলেন, 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে ল্যামির সঙ্গে আলোচনায় শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয়ের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কথা বলেননি রণধীর। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 সূত্রের বরাতে সোমবারই জানা গিয়েছিল, শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তবে দেশটির আরও কিছু সংবাদ মাধ্যম খবর আসতে থাকে, যুক্তরাজ্য সরকার তাকে আশ্রয় দিতে অনাগ্রহ দেখাচ্ছে। যুক্তরাজ্যের পার্লামেন্টের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। শেখ রেহানারও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। ফলে সে দেশই শেখ হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। যেদিন ধানমন্ডি 32 আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সেটা সারা বিশ্ব দেখেছে, আমিও দেখেছি। বঙ্গবন্ধু ডাক না দিলে 1971 হতো না, আমরা এই বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি 32-এর ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো। এখন আমাদের সামনে শুধুই 15ই আগস্ট ধানমন্ডি 32, আমরা সেখানে যাব, সবাইকে ডাকছি আসুন।
বছরও ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই, বরং এবছর আরো জোরালোভাবে যাব। কেউ যদি নাও যায় আমি একা যাব। আর আমার কাছে মনে হয় যে সবাই আসবে। বঙ্গবন্ধু তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু কিন্তু এখন শুধু বাংলাদেশ রাষ্ট্রের না, বঙ্গবন্ধু হচ্ছে বিশ্বের রাষ্ট্রনায়কদের একজন, নেতৃত্বের মহানায়কদের একজন। তা আমরা আমাদের সেই মহানায়ককে যদি ভেঙে গুড়িয়ে দিতে পারে কিছু মানুষ, যেটা আমি জানি, আমি দেখছি 15 আগস্ট দেখতে পাচ্ছি মানুষ বঙ্গবন্ধুর কে শ্রদ্ধা জানাতে অবশ্যই আসবে। যেদিন ধানমন্ডি 32 আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেটা সারা বিশ্ব দেখেছে, আমিও দেখেছি। ধানমন্ডি 32 পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের তো ভাস্কর্য আছে, ছবি আছে, ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। 1975-এর 15 আগস্টে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ধানমন্ডি 32-এ। তারপরেও কিন্তু আমরা সেই স্মৃতি ধরে রেখেছিলাম। এই স্মৃতি ধরে রাখাটা হচ্ছে আমার অস্তিত্বের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাংলাদেশের জন্য। তো সেই ধানমন্ডি 32 যখন পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, তো ভাবার কোনো কারণ নাই যে এই ভাঙচুর করা, এই আগুনে পোড়া এই 32 নাম্বারের কোনো শক্তি নেই। এই ছাই ভস্য থেকেই কিন্তু আমরা আবার জেগে উঠবো। আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা অবশ্যই 32 নম্বরে যাব 15 তারিখে, এবং সবাই আসবে। কেউ যদি নাও আসে, এরকম সারা বাংলাদেশে অনেক আপনি কর্মী পাবেন যারা বলবে যে কেউ না আসুক, আমি একাই যাব, বাঁচি মরি একাই যাব। এটা আমাদের সম্মান, অস্তিত্ব, এটা আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনার লড়াই। এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নাই, এখানে রাজনীতি বলে কিছু নাই। এখানে একমাত্র রাজনীতি, একমাত্র কথা হচ্ছে বাংলাদেশ, এবং একটা মাত্র কথা হচ্ছে যে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যদি সেই সময় অনশন না করতেন, কতদিন অনশন করেছে এই প্রজন্মের ছেলেরা জানে কিনা আমি জানি না, তাহলে ভাষা আন্দোলন হতো না। বঙ্গবন্ধু ডাক না দিলে 1971 হতো না, আমরা এই বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, আমরা সবাই যাব ধানমন্ডি 32-এর ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো। দ্বিগুণ হব, 3 গুণ হব, 100 গুণ হব। আপনি দেখবেন কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ কি শুধু নেতাকর্মীর দল? শুধু নেতাকর্মীরা যদি আজকে জেলে থাকে, লুকিয়ে থাকে, কিচ্ছু যায় আসে না। বঙ্গবন্ধু একটি নামই যথেষ্ট। বঙ্গবন্ধু মানে তো একটা শক্তি। আপামর জনসাধারণ আসবে। বুঝতে হবে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু, এই তিনটি কিন্তু ঐশ্বর্য, সম্পদ, কোহিনূর আমাদের পুরো বাংলাদেশের বাঙালির সকলের। এইটিকে আসলে কোনোভাবে ধূলিসাৎ করা যাবে না, এ প্রশ্নে কোনো আপোষ নেই। আমি বলতে চাই আমাদের ধানমন্ডি 32-এর স্মৃতি আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে। ধানমন্ডি 32-এর সেই শক্তি আছে, বঙ্গবন্ধুর সেই প্রাণ শক্তি সেখানে রয়েছে। 15ই আগস্ট আমরা সবাই সেখানে মিলিত হব, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো। এই শোক থেকে, এই অসম্মান থেকে আমরা নতুন করে শক্তি আহরণ করব, এবং নতুন আওয়ামী লীগ আবার পথ চলবে। আজকে যারা ধরেন প্রাণ ভয় লুকিয়ে আছে, এটা সাময়িক। রাজনৈতিক পট পরিবর্তন হলে এটা ঘটে। আমাদের নেতারা, আমাদের কর্মীরা, আমাদের ত্যাগী সাধারণ জনসাধারণ সকলেই বঙ্গবন্ধুকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বাংলাদেশকে ভালোবাসে। এবং এই তিনটি কাজের জন্য কারো সক্রিয়ভাবে আওয়ামী লীগ করতে হবে না। কাজে জনগণ আমাদের সাথে আছে, আমাদের মুক্তিযোদ্ধারা আছে, মুক্তিযুদ্ধের চেতনা আছে। আপনি দেখবেন আবার জেগে উঠবে ধানমন্ডি 32। এই 15 আগস্টকে কেন্দ্র করে আমরা আবার প্রাণ ফিরে পাবো। এখন আমাদের সামনে শুধুই 15ই আগস্ট, ধানমন্ডি 32। আমরা সেখানে যাব, সবাইকে ডাকছি আসুন। আমাদের গন্তব্য একটাই, ধানমন্ডি 32, 15ই আগস্ট। এটা কি রোকেয়া বাচির বাড়ি? যে রোকেয়া বাচির বাড়িটা ভাঙলাম, তারপর রং টং করে 2টা সোফা কিনে দিলাম, শেষ? এটা বঙ্গবন্ধুর বাড়ি ভাই। সারা পৃথিবীর ঐশ্বর্য দিয়েও আপনি বঙ্গবন্ধুর বাড়ি সেই আগের 32 করতে পারবেন না। আপনি কি বঙ্গবন্ধু সেই পাঞ্জাবিটা পাবেন? আপনি আমাকে বলেন, বঙ্গবন্ধু সেই চশমা কোথায় পাবেন? সেই চুরুট কোথায় পাবেন? বঙ্গমাতা সেই শাড়ি কোথায় পাবেন? ওই রক্তমাখা পাঞ্জাবিটা আপনি কোথায় পাবেন? বঙ্গবন্ধু যে ফোনে কথা বলেছে, যে ফোনে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জন্মের, ওইটা আপনি কোথায় পাবেন? সারা পৃথিবীর ঐশ্বর্য দিয়ে কি আপনি ওটা কিনতে পারবেন কিনা, জোগাড় করতে পারবেন? আপনি একটা কাঠামো পাবেন। এটা তো XYZ এর বাড়ি না রে ভাই, যে মার্কেট থেকে সোফা কিনে নিয়ে আসলাম, ফোন কিনে নিয়ে আসলাম, ডেকোরেশন করে ফেললাম, অমুক অমুক ইন্টেরিয়র ডেকোরেটরকে ডেকে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে কি জানেন, আপনাকে মেরে আবার মারার পরে আবার জুতা দিয়ে 2টা বাড়ি দেয়া। এগুলো ফাইজলামি ভাই। আমরা খুব এটা আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমরা মুষড়ে পড়েছি বঙ্গবন্ধুর বাড়ির এই অবস্থা দেখে। আপনি বুঝতে পারছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা মানে হচ্ছে পুরো বাংলাদেশকে জ্বালিয়ে দেয়া।